দীপাবলির শুভেচ্ছা জানাই সকলকে। উপস্থিত আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং আমাদের প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানটি একটি স্মরণ করার মতো দিন। 14ই অগস্ট আমরা স্মরণ করব তাদের যারা ভূমি হারানোর কষ্ট পেয়েছেন, যারা আপনজন হারানোর বেদনা বুকে নিয়ে বেড়াচ্ছেন এবং তারপরেও উদ্বাস্তু জীবনের সংগ্রাম কাটিয়ে নতুন জীবন কিভাবে তারা গড়ে তুলবে সেই নিয়ে ভেবে উঠছেন। আমরা স্মরণ করব তাদের ডে অফ রিমেম্ব্রেন্স। আমরা আজ তাদের শুধু স্মরণ করব না, শ্রদ্ধা জানাবো এবং আমাদের শ্রদ্ধার্ঘ অঞ্জলি রূপে প্রদান করব তাদের পায়ে। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের প্রতিষ্ঠানে একটি ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছি। এই দিনটির বিশেষত্ব এবং তাৎপর্যতা কতখানি এবং কিরূপ সেটা সবার আশা করি নিজের মধ্যে বোধ শক্তি রয়েছে এবং আমরা বুঝি। তাও যেটুকু আমরা কাউকে শ্রদ্ধার অর্পণের জন্য করে থাকি সেটুকু না করলে নয়। আমাদের প্রতিষ্ঠান সেই সুযোগ দিয়েছে আমাদের। আমি মঞ্চে ডেকে নেব রঞ্জিত কুমার পাত্র মহাশয়কে আজকে দিনে তাৎপর্যতা বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য। এখানে উপস্থিত এই মহাবিদ্যালয়ের উভয় বিভাগের সমস্ত অধ্যাপিকারা, অধ্যাপকরা এবং অন্যান্য সহকর্মীবৃন্দ, তার সাথে আমাদের মহাবিদ্যালয়ের উভয় বিভাগের সমস্ত ছাত্রছাত্রীরা, সবাইকে আজকের দিনে বিশেষ অভ্যর্থনা জ্ঞাপন করব। আজকে আমরা সবাই সমবেত হয়েছি আজকে এই দিনটিকে বিশেষ করে স্মরণ করার জন্য। বিগত সময়ে আমরা কেবলমাত্র স্বাধীনতা দিবস নামে অগাস্ট মাসের 15 তারিখকে আমরা সাড়ম্বরে পালন করতাম, অথচ ওই দিনটি উদযাপন হওয়ার আগে একটা দীর্ঘ প্রেক্ষাপটে আমাদের ফেলে আসা কিছু অতীত আমাদেরকে স্মরণ করতেই হয়। সমসাময়িক সময়ে বিশেষত আমরা যে সমকালীন ছাত্রছাত্রীদের সাথে আমরা একাত্ম হচ্ছি, যাদেরকে আমরা পোশাকি নামে ডাকার চেষ্টা করছি জেনজি, তাদের কাছে খুব কম সংখ্যকভাবে ভারতবর্ষের অতীত, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, যে সাম্প্রদায়িক এবং সাংস্কৃতিক মেলবন্ধন কতটা ভূমিকা রাখে তাও আমাদের কাছে স্পষ্টভাবে আবির্ভূত হয় না। যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনায় আমরা মেলবন্ধনের একটা হদিস পাই, সেখানেও আমরা ভাবার চেষ্টা করি।
একেবারে নিজেদের ব্যক্তিকেন্দ্রিক কিছু চাহিদা না পাওয়ার হতাশা তাকেই প্রকট করে আমাদের সামনে হাজির করা হয়। তো কোথাও মনে হয় আমরা যে দেশে বসবাস করি সেই দেশের অতীতকে জানা একটা জরুরি এবং প্রয়োজনীয়। এই কারণেই বললাম যে স্বাধীনতার স্বাদ আমাদের কাছে কিভাবে প্রভাব ফেলে, কতটা আমরা এটা নিয়ে চিন্তিত, সেটা আমরা তখনই অনুধাবন করতে পারব দীর্ঘ সময়ের পরাধীনতার যে লড়াই, একাধিক মহামানবের যে আত্মত্যাগ, জীবন বলিদান যদি আমরা অল্প বিস্তর স্মরণ না করি তাহলে বুঝে উঠতে পারবো না এই দিকটিকে উদযাপন করার নেপথ্যে কতটা হিংসাত্মক এবং আত্মবলিদান জড়িয়ে আছে। আজকের দিনটিকে আমরা বিশেষভাবে স্মরণ করব। আগামীকাল যে দিনটিকে আমরা উদযাপন করব, যে ক্ষত নিয়ে উদযাপন করব, সেই ক্ষত আমাদেরকে কতটা ব্যথাতুর করে জানি না, কিন্তু সমসাময়িক সময়ে বিশেষত 1947 সালের যে 15ই আগস্ট, যাকে আমরা জাতির জনক বলে ডাকি, সেই মহান মনীষী যে আত্মত্যাগ এবং স্বাধীনতা দিবসের দিন যে ধরনের কর্মকাণ্ড উনি ব্যক্তিগত জীবনে আরোপ করেছিলেন, সত্যি আমাদেরকে প্রাতঃস্মরণীয় করে রাখে। যে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতার জন্য আকাশে বাতাসে একটা খুশির বার্তা, চারিদিকে স্বাধীনতার একটা উদযাপনের একটা প্রগাঢ় একটা বহিঃপ্রকাশ চলছে, ঠিক 14ই আগস্ট স্বাধীনতা দেওয়ার যে শর্ত আরোপিত হলো ভারতবর্ষের মানুষের কাছে, আমাদের সঙ্গে এক নতুন শব্দবন্ধ আবির্ভূত হয়েছিল, দ্বিজাতিতন্ত্র। অর্থাৎ ভারতবর্ষের যে একাধিক সম্প্রদায়ের যে সম্প্রীতির বিষয়টি ছিল, এক প্রকার তাকে ভেঙে খণ্ডন করে দেওয়া হতো। ভারতবর্ষ স্বাধীনতা তো লাভ করল, সেখানে আমরা দেখলাম একটা গোটা ভারতবর্ষকে দুটো দেশে বিভাজন করা হলো। সেই বিভাজনের মূল কেন্দ্রবিন্দুতে ছিল সাম্প্রদায়িকতা, অর্থাৎ পশ্চিম এবং পূর্ব পাকিস্তান তৈরি হলো, ভারতবর্ষ তৈরি হলো। পশ্চিম এবং পূর্ব পাকিস্তানে যে সম্প্রদায়কে নিয়ে তৈরি হলো সেটি মুসলিম সম্প্রদায়, এবং সেখানে শর্ত আরোপিত হয়েছিল পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে যে হিন্দুরা ভারতবর্ষ নামক এই দেশে আসতে চায় তারা চলে আসতে পারে, এবং এদেশ থেকে মানুষেরা, এদেশের মুসলিমরা ওই মুসলিম রাষ্ট্রে চলে যেতে পারে। এখান থেকে তৈরি হলো আমাদের কাছে একটা ভয়াবহ সমস্যা, যেটাকে আমরা বিভিন্ন সময় আলোচনা করি, উদ্বাস্তু সমস্যা। সেই 1947 সালের 14ই আগস্ট যে দেশ বিভাজনের যে সিদ্ধান্ত, সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা উদ্বাস্তু সমস্যাকে নিয়ে এখনো বহন করে চলছি। এই উদ্বাস্তু সমস্যা মানুষের জীবনে কি দুর্বিষহ প্রভাব ফেলে, আমরা যদি ইতিহাসকে ঘাঁটি তার তথ্য নিশ্চয়ই আমরা পাবো। যে সমস্ত ন্যাশনাল লাইব্রেরি আছে সেখানে নিশ্চয়ই আমরা তার তথ্য পাবো। আমাদের কাছে বেশ কিছু চলচ্চিত্র আছে, যে চলচ্চিত্রগুলোকে দেখলে আমরা বুঝে উঠতে পারবো যে সত্যি সেই সমসাময়িক সময়ে
ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরে কিছু মানুষের জীবনে কি ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘনিয়ে এসেছিল। আমরা ঋত্বিক ঘটকের বেশ কয়েকটি বই দেখলে বুঝতে পারবো। আবার কতগুলো হিন্দি চলচ্চিত্র ছিল, ট্রেন টু পাকিস্তান, গরম হাওয়া, এই সমস্ত বইগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে উদ্বাস্তু সমস্যা ভারতবর্ষের বুকে কি ভয়াবহ একটা সমস্যা নিয়েছিল। যে কথাটা চর্চা করতে করতে আমি ছেড়ে এলাম যে ভারতবর্ষ যখন স্বাধীনতা দিবস উদযাপন করছে, এই দেশ বিভাজনের সব থেকে বেশি প্রভাব পড়েছিল পাঞ্জাব এবং বাংলা। বাংলাতে তখন একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যে মহামানব যখন থেকে রাজনৈতিক প্রেক্ষাপটে উনি আবির্ভূত হয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমাদের কাছে বারবার বলে এসেছেন, সেই মহামানবের জীবদ্দশায় একটি দেশ যখন সাম্প্রদায়িকভাবে বিভাজিত হচ্ছে, উনি 15ই আগস্ট কিন্তু দিল্লিতে ছিলেন না, উনি বাংলার নোয়াখালীতে ছিলেন হিন্দু মুসলিমদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি তাকে তৈরি করার জন্য। আমাদের ভাবতে অবাক লাগে যে সাম্প্রদায়িক বিভাজন, যে সাম্প্রদায়িক বিভাজন স্বাধীনতার প্রাককালে আমাদের মধ্যে একটা বপন করা হলো, সেই হিংসাত্মক ভাবনা আজও যেন আমরা কাটিয়ে উঠতে পারি না। এখনো যেন আমরা সেই সাম্প্রদায়িক বিভাজনকে কোথাও না কোথাও আমরা বহন করে চলি। তারই বার্তা মাঝে মাঝে আমরা রাজনৈতিকভাবে পেয়ে থাকি। কিছু ঘটনা আমাদের নিশ্চয়ই এই পার্শ্বস্থ যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে বাংলা এবং ওদিকে কাশ্মীর, সেখানে আমরা পাই এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা। আসলে আমাদেরকে যারা দীর্ঘ শাসন করেছিল তারা বুঝেছিল যে এদেরকে পরাধীনতা রাখার জন্য যে সম্প্রদায়রা একত্রিত হচ্ছে তাদেরকে বিভাজিত করতে হবে। সেই 1905 সালের বঙ্গভঙ্গ, তারপর থেকে 1905 সালের বঙ্গভঙ্গ মিটে গেল 1911-তে গিয়ে। আসলে 1947 সালের যে দেশ বিভাজন তার বীজ বপন হলো ঠিক বঙ্গভঙ্গের 1 বছর পরে, অর্থাৎ 1906 যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো। প্রথম দিকে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1885-তে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার অনেক পরে। কিন্তু মুসলিম লীগ প্রথম দিকে জাতীয় কংগ্রেসকে ভারতবর্ষের মানুষের বিভিন্ন আন্দোলনে সাহায্য করার জন্য মুসলিম লীগ প্রথম দিকে সাহায্য করেছিল। কিন্তু মুসলিম লীগের চরিত্র বদলে গেল যখন থেকে মুসলিম লীগে একজন ব্যক্তির প্রবেশ ঘটল, সেটি হচ্ছে জিন্নাহ। যখন থেকে জিন্নাহ মুসলিম লীগের সক্রিয় সদস্য হলো, সেটা আশপাশ 1940 সাল থেকে জিন্নাহ সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিম লীগও সক্রিয় হয়ে উঠল এবং 1940 সাল থেকে তারা মুসলিমদের একটা আলাদা রাষ্ট্রে একটা ডাক দিয়েছিল। সেই ডাকের আমরা পূর্ণাঙ্গ একটি রূপ দেখব 1947-এর 14ই আগস্টে। ওই রাত্রিকালীন যে অধিবেশন চলছিল, ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হবে, এরকম কতগুলো বিষয়। ভারতবর্ষ স্বাধীনতা পেল, সেই স্বাধীনতা পাওয়ার নেপথ্যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষীদের আত্মত্যাগের কথা জানি বা বলি। এই ক্ষত আমাদের কাছে কিন্তু থেকে গেল, এখনো আমাদের কাছে সেই ক্ষত আছে। আমরা স্বাধীন হলাম, একটা শাসন থেকে স্বাধীন হলাম। আমরা এখনো নিজেদেরকে স্বশাসন করতে গিয়ে কতটা স্বাধীনতা লাভ করেছি, এখনো আমাদের কাছে সেই প্রশ্নটা বারবার উঠে দেয়।
যখন যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একত্রে বসবাস করি, আমাদের সেই 15ই আগস্ট 1947 সালের সেই যে মুহূর্ত, সেই যে আনন্দবিহল অবস্থা, সেই আনন্দবিহল অবস্থা এখনো কতটা আমাদের কাছে প্রবাহমান, কতটা একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে থেকে আমরা স্বাধীনতাকে ভোগ করতে পারি, তাও কিন্তু প্রশ্ন চিহ্নের বাইরে নয়। তবু আমাদেরকে স্মরণ করতে হবে যে পরাধীনতার মধ্যে থেকে আমরা যে ধরনের অত্যাচারিত হয়েছি, যে ধরনের জাতিগতভাবে আমরা পিছিয়ে পড়েছিলাম, সেখান থেকে আজকে আমরা বিশ্বের চতুর্থ না হলেও আমরা বিশ্বের 6ষ্ঠ ইকোনমিক কান্ট্রি, এই গর্ব আমরা করতে পারি। আসলে ভারতবর্ষ এত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এত সংস্কৃতির দেশ, এত বিচ্ছিন্ন মানবতার দেশ, একটা ছাতার তলায় আসতে আমাদের প্রচন্ড সময় লাগে, প্রচন্ড আমাদের সময় ব্যয় হয়, মানসিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সত্যিই দেরি হয়ে যায়। আজকে আমরা যে যুক্তরাষ্ট্রীয় দেশের কথা বলছি, সেই যুক্তরাষ্ট্রীয় দেশের যদি সব থেকে কাউকে আমাদেরকে কুর্নিশ জানাতে হয়, সর্দার বল্লভভাই প্যাটেলকে জানাতে হয়। আজকে যখন আমরা ভারতবর্ষের অতীতকে স্মরণ করতে বসেছি, ভারতবর্ষের যে সমস্ত মনীষীদের ত্যাগকে আমরা স্মরণ করতে বসেছি, আজকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে সুফল আমরা ভোগ করি, সেই সুফল ভোগের পেছনে এই সর্দার বল্লভভাই প্যাটেলের একটা দীর্ঘ অবদান আমাদেরকে মনে করতে হয়। আবার আমরা যে রাজ্যে বসবাস করি, এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যটি তৈরি করার জন্য যে মানুষটিকে আমাদেরকে স্মরণ করতেই হবে, ঠিক প্রাক স্বাধীনতার মুহূর্তে আমাদেরকে স্মরণ করতেই হবে আমাদের ঠিক মহামানব শ্যামাপ্রসাদ মুখার্জিকে। তার কারণ আজকে যে আমরা হিন্দু সংখ্যক মানুষকে নিয়ে যে রাজ্যের পুনর্গঠন, সেই রাজ্যের পুনর্গঠনের প্রধান দাবিদার ছিলেন উনি। আজকে যখন আমরা স্বাধীনতার প্রাককালে আমাদের অতীতকে স্মরণ করতে আমরা চেয়েছি, ওনাকে আমরা না স্মরণ করে পারব না, ওনাকেও আমাদেরকে স্মরণ করতে হবে। তার সাথে একাধিক যে সমস্ত মহামানব এবং মহামানবী, তাদের আত্মত্যাগ কিছুই নয়। তারা ভেবেছে আমাদেরকে পরাধীনতা থেকে বেরোতে হবে। ঠিক দুদিন আগে আমরা আত্মবলিদান দিবস আমরা পালন করেছি। একেবারে একটা অল্প বয়স্ক শিশু, তাকে বোঝানো হয়েছে যে এই দুষ্ট লোকগুলো আমাদেরকে শাসন করছে, আমাদের ক্ষতি করছে, আমাদেরকে অন্যায়ভাবে শাসন করছে, মারছে, তো তাদেরকে আমাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। একেবারে অল্প বয়স্ক একটা শিশু সেই বোধ থেকে একেবারে ইংরেজের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। অর্থাৎ এই যে ছোট ছোট ঘটনাগুলো, যার সম্মিলিত ফল আজকের এই স্মরণ করার দিন। অর্থাৎ কোনো ঘটনাই আমাদের কাছে ছোট নয়, সমস্ত ছোট ছোট ঘটনার একত্রিত রূপই হচ্ছে 1947 সালের 15ই আগস্ট। তাই আমরা যে স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, যে স্বাধীন রাষ্ট্রে আমরা আমাদের স্বাধীন চিন্তাকে ব্যক্ত করতে পারি, যে স্বাধীন রাষ্ট্রে আমার কোনো ক্ষমতা, আমার কোনো না পাওয়া বিষয় আইনিভাবে বিলম্বিত হলেও আমি সেটা পেতে পারি, এই যে সুসজ্জিত একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র পুনর্গঠনের নেপথ্যে যে সমস্ত মানুষের অবদান, যে সমস্ত দায়িত্বশীল মানুষদের অবদান, তাদেরকে আমরা কিভাবে ভুলে যাব? আর স্বাধীনতার পরে আমরা যারা জন্মগ্রহণ করেছি, সত্যি ওই সময়ের ভয়ানক যন্ত্রণাকে অনুভব করা আমাদের
একেবারেই সম্ভব নয়, কিন্তু আমরা তো জানতে পারি, আমরা তো একটু একটু বিষয়গুলোকে বুঝে উঠতে পারি যে একটা মানুষ তার কি প্রয়োজন ছিল। যে ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার, তার যে যে স্যুট বুট ভালো পোশাক ছাড়া কখনো বেরোয়নি, তার কি প্রয়োজন ছিল যে একটা আড়াই হাত ভারতবর্ষে বোনা একটা খাদির কাপড়কে পরে নিজের জীবন যাপনকে নিয়ন্ত্রণ করা। আসলে এখান থেকে আত্মত্যাগ শুরু, যে আমি দেশের নেতা, আমি যে জনগণের নেতা, আমার এদেশের মানুষরা কিভাবে জীবন যাপন করে, যে দারিদ্র সীমার নিচে যে মানুষেরা এদেশে বসবাস করে, আমাকে যদি তাদের নেতা হতে পারে, আমার আত্মত্যাগ কোন জায়গায়। বারে বারে এই নামটি আমাদের কাছে ভেসে আসবে, তার কারণ এই মহান মানুষের যে কীর্তি কেবলমাত্র ভারতবর্ষের সীমানায় নেই, ভারতবর্ষের সীমানাকে পেরিয়ে বিশ্বের যে সমস্ত বিখ্যাত রাষ্ট্র আমাদের কাছে রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়, এই মানুষটিকে আমরা সে দেশের কোথাও না কোথাও স্মরণীয় করে রাখার জন্য আমরা ওনার প্রতিকৃতি আমরা পাবই। অর্থাৎ যে নন ভায়োলেন্স পলিসি, যেখান থেকেই আইন অমান্য আন্দোলন, যেখান থেকেই ভারত ছাড়ো আন্দোলন, এই যে বিষয়গুলো ছিল, সাদামাটাভাবে এগুলো সমালোচনা করাই যায়, কিন্তু সমালোচনা করতে গেলে যে আমাকে একটা প্রজ্ঞার মানুষ হতে হবে। আমরা মনে হয় সেগুলোকে হারিয়ে ফেলি, আমরা খুব সহজেই সমালোচনা করি, যেহেতু আমাদের বাক স্বাধীনতা আছে। তাই এই ধরনের মানুষগুলো আমাদের কাছে সত্যি স্মরণীয়। আর অবিভক্ত বাংলা আরেকজন মানুষকে আমাদেরকে স্মরণ করতেই হবে, নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা এআই ছবি নিয়ে একটা জোরালো বিতর্ক চলছে আমাদের রাজ্যে। আমার মাথায় আসে না যে কেন আমরা কিছু বিষয়কে ছেড়ে রাখতে পারি না, যে বিষয়কে নিয়ে সত্যি আমাদের চাটুকতা, হাস্যরসাত্মক বিষয়, যাদেরকে নিয়ে সত্যি করাটা সমীচীন নয়। কারণ ওই মানুষগুলো আমাদের জন্য যা করে গিয়েছে এক জীবনে, আমি তার একটা নক্ষত্র পরিমাণ জায়গারও কোনো কিছু করতে পারবো না এ দেশের জন্য। আমার জীবনযাপন প্রণালীটা পরজীবীর মতো, কিন্তু অদ্ভুতভাবে আমরা যে কোনো রকমের আক্রমণ করে ফেলি, যে কোনো রকমের ছবি পোস্ট করে নিতে পারি, যে কোনো রকমের ভাবনাকে ব্যক্ত করতে পারি। এটাই সোসাইটিতে চলছে, সমাজে চলছে। এখান থেকে আমরা বাইরে বেরোতে পারবো কতটা সেটা জানি না। তো যাই হোক, আগামীকাল আমাদের কাছে ভারতবর্ষের ইতিহাসের একটি মহান দিন। আমরা তো একাত্ম হবই, তার প্রাককালে ঠিক আজকের দিনটি আমাদের কাছে আরেকভাবে গুরুত্বপূর্ণ। তাই 14ই আগস্টের সব থেকে যে বড় সমস্যা, উদ্বাস্তু সমস্যার নেপথ্যে ছিল যে কমিউনিটির বিভাজন। আমরা অন্তত স্বাধীন দেশের নাগরিক হিসেবে কোনো পলিটিক্যাল বায়াস দেশে এই সাম্প্রদায়িক বিভাজনে যাব না, যদি আমরা এটুকু আজকের দিনে নিজেরা আত্মস্থ করতে পারি, মনস্থির করতে পারি। আমরা প্রত্যেকের ভাই, প্রত্যেকের বোন, আমরা প্রত্যেকের প্রতিবেশী, এই ভাবনার আলোকে যদি আমরা আলোকিত হই, তাহলে মনে হয় একটা সমাজ আমরা সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারি। আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে এটুকু আবেদন থাকবে যে আমরা অল্প বিস্তর একটু এই ঘটনাগুলোকে জানি এবং অনুভব করার চেষ্টা করি। যদি আমরা অনুভব না করার চেষ্টা করি, তাহলে একাত্ম হতে পারবো না। সবকিছুকে দূরে সরিয়ে যদি আমরা 10 লাইন পড়ি এবং অনুভব করি, তাহলে ভালো লাগার একটা বিষয় শুরু হবে। ছোট্ট একটা গল্প বলে শেষ করে দেবো। একজন চীন দেশের শিক্ষাবিদ
জিয়াং ইয়াং সম্ভবত নামটা আমি মিস করছি এখন, কোনো কারণবশত আমেরিকা যুক্তরাষ্ট্রে চলে গিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়ে ওনার ইচ্ছে হয়েছে পড়াশোনা করবেন। বাবা মা দুজনেই একটা রেস্টুরেন্টে খাদ্য সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো ছেলেটি তার মেধায় আমেরিকা যুক্তরাষ্ট্রের নামে একটি বিদ্যালয়ে ভর্তি হয়েছে, নামটা আমার মনে নেই। পদার্থ বিজ্ঞান আছে, গণিত আছে। প্রথম সেমিস্টারে রেজাল্ট করেছে সি মাইনাস। তো যারা মাস্টারমশাই তারা চিন্তিত যে এ তাহলে পরে কি করবে। তো নিজে অনুভব করলো যে আমি কেন সি মাইনাস পেলাম, আসলে ইংরেজিটা আমরা জানি না। তো চেষ্টা করলো ইংরেজি শেখার। হঠাৎ করে জড়বিজ্ঞান এবং গণিত রসায়নের সাথে অ্যাডভান্স ইংলিশ লাগলো। তো অদ্ভুতভাবে দেখা গেল পরের সেমিস্টারে যখন রেজাল্ট বেরোচ্ছে এক্সিলেন্ট রেজাল্ট করছে। আসলে যখন থেকে ইংরেজিটা উনি পারছিলেন না এবং দেখলেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রে আমি যদি ইংরেজি না জানি তাহলে ইন ফিউচার আমার খুব একটা ভালো অবস্থা হবে না, তখন থেকে উনি মিল্টন পড়তে শুরু করলেন, শেক্সপিয়ার পড়তে শুরু করলেন। প্রথম পড়তে বুঝতে পারতো না, কিন্তু চেষ্টা করতেন এবং অনুভব করার চেষ্টা করতেন, সেখান থেকে ভালো লাগা শুরু হলো। বেশ কিছুদিন পরে থার্ড সেমিস্টারে গিয়ে উনি রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত ছেড়ে দিলেন, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ তার সাথে ইংরেজিকে রেখে পড়াশোনা করতে শুরু করলেন। পরবর্তীকালে চীন দেশের একজন বিখ্যাত দার্শনিক, একজন বিখ্যাত মনীষী। অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছিলাম যে আসলে আমাদেরকে একটু পড়তে হবে, পড়তে শুরু করলে আমাদের ভালো লাগবে। ভারতবর্ষের ইতিহাসকে যদি আমরা পড়ি, ভারতবর্ষের মনীষীদেরকে যদি আমরা জানার চেষ্টা করি, তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো আমাদের ভালো লাগবে এবং সেই ভালো লাগার জায়গা থেকে আমাদের ভিতরে একটা বোধ তৈরি হবে। সেই বোধের জায়গা থেকে আমার প্রতিবেশী মনে হবে, আমার প্রতিবেশীকে কোনো কমিউনিটির ট্যাগলাইন আমরা জুড়ে দেবো না। তাই আজকের দিনে এটুকুই আমার বিনম্র আবেদন যে আমরা কমিউনিটির যে বায়াসনেস, অন্তত সেই বায়াসনেসে না গিয়ে মানবতার জয়গান গাই। সবাই ভালো থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিদ্যমান শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা মানচিত্র পরিবর্তন নয়, বিভাজন সাম্প্রদায়িক বৈষম্যতা এনে দেয়। স্যার বার্তা দিলেন সাম্প্রদায়িক বৈষম্যতা থেকে একটু দূরে থেকে যদি আমরা মানবিকতায় জোর দিই, আমরা সাম্প্রদায়িক ঐক্যতায় ফিরে আসি। ধন্যবাদ জানাই স্যারকে। আশা করি ইতিহাস, আমাদের আগের ইতিহাস, পূর্ব ইতিহাস জানা আমাদের কর্তব্য। স্যার সেই বার্তাও দিয়ে গেলেন, আশা করি এই বার্তা সবার কাজে লাগবে। আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে যাচ্ছি। আমি আমাদের প্রতিষ্ঠানের ছাত্রী মৌমিতা বাগকে ডেকে নেব। ওনার নৃত্যের মাধ্যমে আজকের যে স্মরণ দিন এটিকে আমরা একটু তাৎপর্যপূর্ণ করে তুলব।
দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশে পরবর্তী নিবেদন আমি আবৃত্তির জন্য ডেকে নেব মেঘপতি মাইতি দাসকে। আজকের বিশেষ দিনে সুনীল গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে স্বাধীনতার স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন কবিতাটি আমি পাঠ করছি। বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হয়, আর আমরা আমাদের দেশ হারাই। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13। কথাটার মর্ম ঠিক বুঝি। মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাত ফেরলেও বাজছিল বিউগল। পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী ওই শহরের কোথাও খাটিয়ায় শুয়ে আছেন। কে যেন বলছিল তিনি খুব কাঁদছেন। আমার মাও ছলো ছলো চোখে বলে উঠলেন, চাপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এই বছরে সেই গাছে ফুল ফুটবে, আমি আর দেখতে পাবো না। লাহোর না এলাহাবাদ, কোন শহরে যেন হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাপা ফুলের গাছের কথা কিছুই জানতেন না। ঝড়ে উড়ে যাবার মতো এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের ওপারে। কারোর রান্নাঘর গিয়ে পড়লো নতুন দেশে, কোন গৃহস্থের গোহাল ঘর গিয়ে পড়লো পুরনো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে। পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা জীবনপণ করে সবচেয়ে বেশি লড়াই করেছিল দেশের মুক্তির জন্য, সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্ত গঙ্গা। আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক 17 বছর পর, যেন রিভেন উইকেন্ড। ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ। সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেলালেন, কে যেন এক প্রচন্ড জোরে ঘুষি মারল তার চোখে। তিনি দেখলেন র্যাডক্লিফের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমির সেখানে যেখানে কথক। তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই, শুধুই হিন্দু কিংবা মুসলমান। ফজল চাচার পুরীর দোকানে আগুন পুড়ে ছাই। শুভ্র দাড়িওয়ালা এক দরবেশে, যিনি মাথায় চামর বুলিয়ে আদর করতেন সকলকে, তার লাশ ট্রামলাইনের পাশে পড়েছিল 3 দিন। প্রেসিডেন্সি কলেজের কাকার সহপাঠিনী রেহনা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস। আর শিয়ালদা স্টেশনের সব প্ল্যাটফর্ম জুড়ে রয়েছে ওপারের গৃহহারা ছিন্নমূল মানুষ। কোন জননীর এক সন্তান মারা গেছে পথে, অন্যটি খিদেই কাঁদছেন, হাতে ভিক্ষের পাত্র। এক পুরোহিত একেবারে নির্বাক। শ্যামলী নামের ধর্ষিতা মেয়েটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতেই। সেই পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি পদভক্ষ করলেন স্বাধীনতার স্বরূপ। এক বৃদ্ধ চিৎকার করে উঠল, গান্ধীটা মেনে নিল দেশভাগ, তার পেয়ারার জওহরলালকে কিছুতেই বলতে পারল না। আজ যদি সুভাষ বোস থাকতেন এখানে, সেই চিৎকারের প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে। এই মহারাষ্ট্রীয় যুবকের হাতে প্রার্থনা সবাই ঘুমালেন গান্ধীজি। জন্ম থেকে স্বাধীনতা নামের শিশুটি বিকল্প, তবুও তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেক যত্নে। তার গায়ে বারবার বদলে যে জামাটি পরানো হয়েছে, তার নাম গণতন্ত্র। পাশের নতুন দেশটি কিন্তু সে পোশাকের তোয়াক্কা করেনি। বারবার খুনো খুনি ও সামরিক শাসনে তার রক্তাক্ত
তবুও ভাঙল না। অনেক ফুটো ফাটা ও তাপ্পি মারা হলেও সেই আলখাল্লাটাও গায়ে ঠিক জড়ানো আছে। মানুষের বয়সে আর দেশের বয়স তো এক নয়। 60 বছরে এই দেশ সবেমাত্র কৈশোরে পা দিয়েছে। হাত পা গুলো ঠিকঠাক হয়েছে, কথা ফুটেছে মুখে, খেলাধুলা খুব একটা পারে না, কিন্তু গান টান গায়ে বেশ। আবার একদিন চাঁদের দিকে একটা রকেটও ছুঁড়ে দেবে। মৃত্যুর আগে বাবা বারবার বলেছিল কাতরভাবে, আমি বাড়ি যাব, আমাকে একবার বাড়িতে নিয়ে চল। আমরা তা পারি না। বাড়ি মানে জন্মস্থান, তা কবেই মিলিয়ে গেছে অন্য দেশে। বাবা শেষ পর্যন্ত এ দেশকে নিজের দেশ বলে ভাবতে পারে। আমার ছেলের কাছে ওইসব গল্প কথা আর পুরনো কোনো ইতিহাসের মূল্যই নেই। মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না, বর্তমান নিয়ে বাঁচে। বাবা কাকারা সব মিলিয়ে গেছে অতীতে। আমাদের মনের স্মৃতির দুঃখ বিলাস ফিরে আসে মাঝে মাঝে। আমাদের সন্তান সন্ততিরা এই পুরনো দেশটাকে নতুন ভাবে গড়তে চাইছি। মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে এসেছে। এবারে আর অস্ত্র নয়, চাকরি চাইতে একটা আন্তর্জাতিক এলিট স্কুল খোলা হয়েছে আমাদের রাজধানীতে। সেখানে ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি, তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র। বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দী রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার মানুষ হচ্ছে। নমস্কার। কর্তব্যব্যস্ত মানুষের আর নিজের বাড়ি ফিরে যাওয়া হয়নি। সেই প্রেক্ষাপট নিয়ে আমরা কয়েকটি আমরা স্যার যখন বলছিলেন তখন স্যার বলেছেন বেশ কিছু ডকুমেন্টারি থাকবে, বেশ কিছু তথ্যচিত্র থাকবে, যেগুলো থেকে আমরা উদ্বাস্তু কিছু মানুষের কথা জানতে পারবো, তাদের জীবন প্রবৃত্তি কেমন ছিল সেটা জানতে পারবো। তো এই সময় এই মুহূর্তে আমরা সেরকমই কিছু তথ্যচিত্র দেখব এবং সেইভাবেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানে সমাপ্তি জানাবো। তো এখন আমরা কিছু তথ্যচিত্রের দিকে চলে রাখবো। Thank you.
जीवन दिया है, जीवन देना चाहिए, क्योंकि हमारा देश
भारत के क्रांतिकारी नेताओं ने स्वतंत्रता की सरकार आकर विशेष करें 18 अप्रैल 1930 को सूर्य सेन के नेतृत्व में प्रतिभा की करीब 70 नौजवानों को लेकर पहले टेलीफोन एक्सचेंज और टेक्नोलॉजी पर एक स्थापित किया। कार्य संख्या अपने अस्तित्व में उसके बाद आपकी उम्मीदों के पूरे मकबूल को छेड़ा उन्होंने बार एक वर्ग में मेरा दम में मैंने सोचा मैं मर गया। तब मुझे सबसे पकड़ में आ गया जमीन पर लेटा मैं अपनी जिंदा ये देखकर 2 घंटे बाद जो आदमी मेरी दोनों बातें अब तो मेरे दोनों पैरों पर खड़े हुए मनोरंजन मिलता कार्य को परिष्कार नहीं लगा अंतिम क्षण उनके होठों पर रविन्द्रनाथ ठाकुर का गीत
spiritual doctrine in mind of the Congress.